নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজকে অর্ধেন্দু দত্তের লেখা দুইখানি শিকারের গল্প। একটি দক্ষিণবঙ্গের নরখাদক, অপরটি বাঘের কবলে। তাহলে শুরু করা যাক। প্রথম কাহিনী, দক্ষিণবঙ্গের নরখাদক। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জিম করবেটের সাথে ঘনিষ্ঠভাবে মেশার সুযোগ আমার ঘটেছিল। সে সময় আমি লাহোরের সেনা বিভাগের কর্মে নিযুক্ত। একদিন করবেট বললেন, সুন্দরবনের বাঘের অভিজ্ঞতা আছে? না থাকলে একবার ঘুরে এসো। প্রায় 40 বছর পূর্বের ঘটনা। অফিসের কাজে সেবার আমি ও মেজর বোল্ট খুলনায় একটি গ্রামে এসেছি। জরিপের কাজে তখন সুন্দরবন অঞ্চলে তাঁবু পড়েছে। মিস্টার বসু ও শর্মার সাথে পরিচয় হয়। ভাবলাম এই সুযোগে সুন্দরবন অঞ্চলটা ঘোরা যাক। মেজর বোল্টকে বলে কয়েকদিনের ছুটি নিয়ে ওদের দলে ভিড়ে পড়ি। সারাদিন ওরা জরিপের কাজে ব্যস্ত থাকে। সন্ধ্যার পর তাঁবুতে জোর আড্ডা বসে। তাস, গল্প, সিনেমার কাহিনী, সাহিত্যের আলোচনা, কত কি। এক একদিন ওদের মুখে শিকারের গল্প শুনতে শুনতে আমি তন্ময় হয়ে যাই। শ্রোতা হিসাবে পাশের গ্রামের দু একজন তরুণও উপস্থিত থাকেন। জঙ্গলে ঘুরে ঘুরে বসু ও শর্মার বন্যপ্রাণীদের সম্বন্ধে অভিজ্ঞতাও প্রচুর, অভিজ্ঞ শিকারীও বটে। বসু বিভিন্ন বনাঞ্চলে এ পর্যন্ত 8টি বাঘ নিধন করেছেন, আর শর্মা তো ব্যাঘ্রচর্মে বসে সকাল সন্ধ্যা আহ্নিক করেন। জরিপের শ্রমিকের সংখ্যা 15, তার উপর ঠাকুর চাকর তো রয়েছে। সেদিন ছিল শনিবারের সন্ধ্যা, আগামীকাল রবিবার, ছুটির আমেজ। কাজেই রাত্রে মুরগি সহযোগে ডিনারের ব্যবস্থা। ঠিক হয় মুরগির জন্য পাশের গ্রামে হরিধনকে পাঠানো হবে, আর কিছু আনাজ তরকারিও কিনে আনবে। বিকেল 3টায় হরিধন থলে হাতে পাশের গ্রামে রওনা হয়। মনে প্রচুর আনন্দ নিয়ে তাঁবুতে বসে আমরা চারজনে তাস খেলছি, কিন্তু আমাদের উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয় না। সন্ধ্যার মুখে এই গ্রামের দুজন লোক ছুটতে ছুটতে এসে খবর দেয় যে ওরা দুজন ও হরিধন একসঙ্গে আসছিল। একটু আগু পিছু হতেই হরিধনকে আর দেখতে পায় না। একটা বোটকা গন্ধ নাকে ভেসে আসে। মনে হয় হরিধনকে বাঘে টেনে নিয়ে গেছে। বসু বলেন, জীবনে অনেক হিংস্র জন্তু নিয়ে কারবার করেছি। সন্ধ্যার মুখে পাশাপাশি 3 জনের মাঝখানতে বাঘ মানুষ ধরে খাবে, একথা অবিশ্বাস্য। সে নিশ্চয় পথ ভুল করেছে। দেখো গিয়ে এতক্ষণে এসেও পড়েছে। লোক দুজনকে আশ্বাস দিয়ে বসু বললেন, সন্ধ্যে 7টার পর যখন হরি ফিরে এলো না, তখন আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। এত রাতে সন্ধান করা বিপজ্জনক তো বটেই, উপরন্তু গ্রামের লোকদের একত্রে জড়ো করা শক্ত। সে রাত্রে আমরা কেউই ভালো ঘুমোতে পারি নাই। অন্য শ্রমিকদের মনে ভয় ধরে যাওয়াটা মোটেই ভালো নয়। পরদিন ভোরে ওদের অভয় দিয়ে বসু, শর্মা ও আমি হরিধনের সন্ধানে যাওয়ায় স্থির হয়। 3 জনে 2টি রাইফেল কাঁধে নিয়ে রওনা হই। ধরে নেই হরিধনকে বাঘে ধরে নিয়ে গেছে। সুন্দরবন অঞ্চলে নদী ও খাড়ির সংখ্যা অজস্র। সেক্ষেত্রে তাকে নদীর কাছাকাছি কোনো স্থানে নিয়ে যাওয়াই স্বাভাবিক। এরূপ অনুমান করে আমরা নদীর দিকে রওনা হই। বন অত্যন্ত নিবিড়। সুন্দরী গাছ, জারুল, হিজল ও বন্যলতার ঘন পাতায় রৌদ্র ও আলোকের পথ প্রায় রুদ্ধ। বহু কষ্টে কাঁটাগুল্ম, শুল্কপত্র ও ভাঙা ডালপালা সরিয়ে আমরা এগিয়ে চলেছি। বহুক্ষণ অনুসন্ধানের পর আমাদের দেহ ও মন উভয়ই ক্লান্ত। হঠাৎ সামনের ঝোপের পাশে বাঘের পায়ে টাটকা ছাপ দেখতে পাই। ছাপ দেখে মনে হয় বাঘটা প্রকাণ্ড। আশেপাশে চাপচাপ রক্ত, ঠিক মেজেন্টের রঙের মতো। একটু দুর্গন্ধ নাকে ভেসে আসে। বনের মধ্যে একটি স্থান ডোবার মতো দেখতে। বর্ষার জল তাতে সঞ্চিত হয়েছে। রৌদ্র, আলো, বাতাস প্রবেশ করতে না পেরে
শুকনো পাতা পচে দুর্গন্ধময় পরিবেশের সৃষ্টি করেছে। দেখি ডোবার ডান দিকে ঝোপের গা ঘেঁষে অর্ধভুক্ত নরদেহ, পেটের নাড়িভুড়ি বেরিয়ে পড়েছে। বসু চুপি চুপি বললেন, ওই তো হরিজনের ডোরা কাটা ফতুয়া। কোমর হতে নিচের অংশ লতা পাতা ও ডালপালায় ঢাকা। পাছে শকুন, শিয়াল প্রভৃতি প্রাণীরা বাকি অংশটুকু খেয়ে ফেলে বলে বাঘের এই সতর্কতা। সন্তর্পণে বসু, শর্মা ও আমি অর্ধভুক্ত দেহটার দিকে এগিয়ে যাই। লোকটার মুখের দিকে চেয়ে আতঙ্কে শিউরে উঠি। সেই ভীষণ দৃশ্য আমি জীবনে কখনো বিস্মৃত হতে পারবো না। চোখ দুটি নিষ্পলক, একটা ভয়ঙ্কর আতঙ্কের ভাব যেন তখনও চোখে মুখে ফুটে রয়েছে। সাবধানে গুড়ি মেরে ঝোপের ভেতর চেয়ে দেখি বাঘের কোনো চিহ্ন নেই। এখানে সেখানে টুকরো টুকরো বিক্ষিপ্ত মাংস। আমরা ঠিক করেছিলাম তিনজনের ধরাধরি করে অবশিষ্ট দেহটা তাঁবুতে নিয়ে গিয়ে সৎকারের ব্যবস্থা করি, কিন্তু ভেবে দেখি তা সম্ভব নয়। কারণ তাঁবু এখান হতে প্রায় 5 মাইল দূরে, অথচ হরিধনকে ধরে নিয়ে গিয়েছে তাঁবুর খুব কাছ থেকে। উপরন্তু অর্ধভুক্ত দেহটা তাঁবুতে নিয়ে গেলে শ্রমিকেরাও ভয় পাবে। ব্যথিত হৃদয়ে দুপুরের আগেই তাঁবুতে ফিরে আসি। আমাদের সৌভাগ্য যে পথে কোনো প্রকার বিপদ ঘটে নাই। 5 মাইল দূরে আজ যখন নরখাদক বাঘের আস্তানা সচক্ষে দেখে এসেছি, তখন তাঁবুর আশেপাশে বাঘের আগমন একেবারে অসম্ভব নয়। সন্ধ্যার পর মিস্টার বসু সব শ্রমিকদের সাবধান করে দিয়ে বললেন যে তাঁবুর চারপাশে যেন আগুন জ্বেলে রাখা হয়, আর চৌকিদার দুজন রাইফেল সহ সজাগ দৃষ্টিতে যেন পাহারা দেয়। चौकीदार दुजन समस्वरे बोलले, 1.5 महीना हो गया, अभी तक एक तो शेर नहीं देखा। आश्चर्य, সেই রাত্রেই বাঘ এলো। সবাই আমরা তখন গভীর ঘুমে নিমগ্ন। পাশের তাঁবুগুলো হতে নাক ডাকার শব্দ কানে ভেসে আসে। মশা মারার চর্চা পরও দু একটা শোনা যায়। হঠাৎ সমবেত আর্তনাদ। প্রত্যেক তাঁবু হতে শ্রমিকরা চিৎকার করে বলে, বাঘ 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 বাঘ, নরেনকে ধরে নিয়ে যাচ্ছে। নরেন ছিল আমাদের রাঁধুনি। রান্নাঘরের পাশের তাঁবুতেই বাঘ ঢোকে। মিস্টার বসু, শর্মা ও আমি একটি তাঁবুতে শুয়ে আছি। বাঘ যে আসবে তা আমি জানতাম, কারণ এরূপ ঘটনা আমি পূর্বে আরো প্রত্যক্ষ করেছি। বসু আমাকে হেরিকেন ধরতে বলে রাইফেল হাতেই বেরিয়ে গেলে। তারপর আমি ও শর্মা ঘটনাস্থলে উপস্থিত হই। প্রত্যেকের চোখে মুখে ভয়ের চিহ্ন সুস্পষ্ট। আর অপেক্ষা করা যুক্তিযুক্ত নয় ভেবে বসু, শর্মা ও আমি যে পথে বাঘ নরেনকে ধরে নিয়ে গিয়েছে সে পথে রওনা হই। দুজনের হাতে দুটি রাইফেল, আমার হাতে 5 ব্যাটারি শক্তিশালী টর্চ, বসুর হাতেও একটা। হইহল্লার মধ্যে বাঘ বোধহয় এখনো বেশি দূর যেতে পারেনি। উপরন্তু নরেনের এই বিশাল দেহকে টেনে নিয়ে যাওয়া বাঘের পক্ষে একটু কষ্টদায়ক। নরেনকে জীবিত পাওয়াও অসম্ভব নয়। আমাদের অনুমানই ঠিক। কিছু দূর এগোতেই একটি ঝোপের আড়ালে গোঙানির আওয়াজ পাই। গিয়ে দেখি নরেন। তাঁবু হতে তার দূরত্ব 100 গজের মধ্যে। নরেন ছিল খুব শক্তিশালী, কাঁট্টা গুট্টা। নরেনকে যখন বাঘের ধরে নিয়ে যায়, তখন নরেন বাঘের সাথে যে লড়েছিল তার প্রমাণ আমরা পেয়ে যাই। একটি মোটা কাপড়ের জামাও তার গায়ে ছিল, ফলে তার পিঠের ক্ষত খুব গভীর হতে পারে নাই। প্রাথমিক চিকিৎসার পর ভোরে শহরের হাসপাতালে নরেনকে পাঠাবার ব্যবস্থা করে আমরা 3 জন বেরিয়ে পড়ি। এভাবে অদৃশ্য শত্রুর পিছনে ধাওয়া করা যুক্তিসঙ্গত কিনা ভেবে ঠিক করতে পারছিলাম না। তবুও আমরা নালার ধার দিয়ে অতি সাবধানে এগিয়ে চলি। প্রায় কয়েক ঘন্টা জঙ্গলে ঘুরেও বাঘের কোনো খোঁজ পাইনি। তাঁবুতে ফিরে আসি। 3 জনে পরামর্শ করে ঠিক করি 3-4 দিন অপেক্ষা করে দুপুরের দিকে কতগুলো গরু ছাগল জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
আর আমরা তিনজন ঝোপ ঝাড়ওয়ালা গাছে বসে লক্ষ্য রাখব। 3-4 দিন খুব সাবধানে প্রায় না ঘুমিয়েই তাঁবুতে কাটাই। শ্রমিকদেরও সাবধান করে দিই। 3-4 দিন অপেক্ষা করার কারণ, 5 দিন আগে বাঘ হরিধরের মাংস খেয়েছে। একটু ক্ষুধার্ত না হলে বাঘ কি আবার আহারের সন্ধানে বের হবে? উপরন্তু বাঘ বুঝে গিয়েছে আমরা খুব সাবধান হয়ে গিয়েছি। দ্বিতীয় কারণ, একটি বাঘ এক রাখাল বালকের ছাগলকে দিন কয়েক আগে তাঁবুর নিকটবর্তী খাঁড়ির মুখে ধরার চেষ্টা করে। রাখাল বালকের চিৎকারে মধু সংগ্রহকারী জনাদশেক লোক উপস্থিত হওয়ায় বাঘটি চম্পট দেয়। বাঘটি দেখতে নাকি বিরাট। চম্পট দেওয়ার কারণ, বাঘের বিশেষ খিদে ছিল না, আর নরেনকে ধরার কারণ বাঘটি মানুষ খেকো বলে। নির্দিষ্ট দিনে প্ল্যান অনুযায়ী কতগুলো গরু ও ছাগল খাঁড়ির মুখের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। গরু ও ছাগলগুলি প্রথমে ভয় জঙ্গলে ঢুকতে চায় না। কোথাও একটা মচমচ আওয়াজ অথবা পাখির নড়াচড়ার শব্দে লেজ গুটিয়ে গ্রামের দিকে দৌড় দেয়। অনেক কষ্টে আবার তাদের জঙ্গলের মধ্যে একটা সুবিধাজনক জায়গায় নিয়ে এসে ছেড়ে দেওয়া হয়। আমরা তিনজন তখন দুটি ঝোপঝাড়ওয়ালা গাছে আত্মগোপন করে বসে আছি। আমার গাছে ছিলেন মিস্টার বসু, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন অভিজ্ঞ শিকারী। শর্মা ছিলেন আরেকটি গাছে। গরু ও ছাগলগুলি কচি ঘাস পাতা পেয়ে তখন আহারে নিমগ্ন। সূর্যের তেজ ক্রমশ নিষ্প্রভ হয়ে আসছে। বেলা প্রায় 4টের কাছাকাছি। আমরা যেখানে বসে আছি তার ডান দিকে নালার এপারে ঝোপঝাড়ওয়ালা কাঁটা ঝোপ ও নল খাগড়ার বন। হঠাৎ যেন কাঁটা ঝোপের বনটা নড়ে ওঠে। বসুর দৃষ্টি আকর্ষণ করি। মাটিতে পাথরের টুকরো খসে পড়ার শব্দ কানে আসে। হামাগুড়ি দিয়ে বাঘটা আস্তে আস্তে এগোচ্ছে। সামনের বলিষ্ঠ বলদের দিকেই তার লক্ষ্য। এবার আমরা বাঘের মাথাটা স্পষ্ট দেখতে পাই। বসুও নড়ে চড়ে ওঠে। বাঘটি যেই লাফ দিতে যাবে অমনি বসুর রাইফেল গর্জে ওঠে। নিখুঁত লক্ষ্য, পাক্কা শিকারীর মতো। গুলি খেয়ে বাঘটি বিকট গর্জন করে পাশের ঝোপে এলিয়ে পড়ে। দ্বিতীয় গুলি আর খরচ করতে হয়নি। বাঘের গর্জন আর রাইফেলের গুলির শব্দে গরু ও ছাগলগুলি ঊর্ধ্বশ্বাসে গ্রামের দিকে পালায়। ভীত সন্ত্রস্ত প্রাণের বাঁচার আশায় প্রাণীগুলির দৌড়ানোর দৃশ্য দেখে মনে করুণা জাগে। কয়েক মিনিট পর আমরা গাছ থেকে নামি। বসুকে বলি, এটা যে সেই নরখাদক বাঘ তার কিন্তু কোনো প্রমাণ নেই, অন্য বাঘও হতে পারে। বসু বলেন, কথাটা অতি সত্যি। এরপর আমি আরো দিন সাথে ওই অঞ্চলে ছিলাম, কিন্তু কোনো বাঘের উপদ্রবের সংবাদ পাই নাই, অথবা আশেপাশের গ্রামে কোনো জন্তু বা মানুষ মারা পড়ে নাই। বাঘটি ছিল 10 ফুট 8 ইঞ্চি। কেমন লাগলো বন্ধুরা প্রথম গল্পটি? ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন সকলের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তাহলে শুরু করা যাক শিকারের দ্বিতীয় গল্প, বাঘের কবলে। বাল্যকাল হতেই গৌরীশের সাথে আমার পরিচয়। আমাদের বন্ধুত্ব অত্যন্ত নিবিড় এবং আমরা প্রায় সমবয়সী। আসামে থাকাকালীন স্বর্গত রাজা গিরিশচন্দ্র রায়ের পৌত্র রায় রায়ন গৌরীশের সঙ্গে বহু বন জঙ্গল ঘুরে বেরিয়েছি। একবার তাদের জমিদারের কাছারি বাড়ি রাজারামপুর হতে পূব পাহাড়ে যায় শুয়োর শিকার করতে। আমি বরাবরই শখের শিকারী। শিকারীদের সাথে ঘুরে বেড়ানো আর জন্তু জানোয়ারের জীবনযাত্রা স্টাডি করাই আমার উদ্দেশ্য। প্রতি বছরই পূব পাহাড়ে ওদের কিছু জমিতে আখ লাগানো হয়। সন্ধ্যার মুখে শুয়োরের পাল প্রায় আখ খেতে ঢুকে আখ নষ্ট করে দিয়ে যায়। চৌকিদারের রিপোর্ট, ঠিক হয় আজ সন্ধ্যার পরেই শুয়োর নিধন করা হবে। রাজবাড়ির হাতি চড়ে আমি, গৌরীশ, মাহুত ও বিশ্বস্ত চৌকিদার বনমালী আখ ক্ষেতের দিকে রওনা হই। সঙ্গে গৌরীশের 40.5 বোরের শক্তিশালী রাইফেল। আমি নিরস্ত্র, হাতে 5 ব্যাটারির একটি টর্চ, বনমালীর নিকট নেপালি কুকুর ও লাঠি। সমতল ভূমি ছেড়ে সবে মাত্র আমরা বনে ঢুকেছি। এমন সময় দেখি 4-5 জন লোক
আহত একজনকে কাঁধে করে বয়ে নিয়ে তড়িৎ বেগে আসছে। জিজ্ঞাসা করে জানতে পারি রাখাল বনের প্রান্তে গরু চড়াচ্ছিল। এমন সময় একটি বাঘ গরুর পাল হতে একটি গরুকে টেনে নিয়ে যেতে থাকে। তখন রাখাল বাধা দেয়, ফলে বাঘটি এক থাবায় রাখালের পিঠের একখণ্ড মাংস তুলে নেয়। বনে কাঠুরিয়ারা কাঠ কাটছিল, তারা এ ঘটনা দেখতে পায়। তাদের হইচই ও চিৎকারে এবং গরুগুলির সমবেত আক্রমণে বাঘ গরুটিকে ছেড়ে পালিয়ে যায়। বাঘ যখন মানুষ ছেড়ে গরুকে ধরেছে তখন স্পষ্টই বোঝা যায় বাঘটি মানুষ খেকো নয়। আর সামান্য হইচইয়ে বাঘ যখন পালিয়েছে মনে হয় খুব বড় আকারের বাঘ নয় এবং শিকারেও দক্ষ হয়ে ওঠেনি। কাঠুরিয়ারা গরুগুলিকে পাশের গ্রামে রেখে রাখালকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। কাছেই ছোট একটি হাসপাতাল আছে। গৌরীশ আমাকে ননিদা বলে ডাকে, বললে, চলো বাঘটাকে ফলো করা যাক, ফেরার পথে সময় থাকলে শুয়োর মারা যাবে। বলি মাত্র একটি রাইফেল, সন্ধ্যা হয়ে এলো প্রায়, এ অবস্থায় যাওয়া কি যুক্তিসঙ্গত? গৌরীশ অবশ্য পাকা শিকারী। অবশেষে গৌরীশের উৎসাহেই আমরা বাঘের পিছনে রওনা হই। হাতি সাধারণত বেদ বনে যেতে চায় না, কিন্তু সামনেই বেদবন। বেদবনের কাঁটা যে কি ভয়ানক তা হয়তো অনেকেই জানেন না। সে কাঁটা ঠিক বড়শির মতো, গায়ে লাগলে মাংস তুলে নেয়, জামা কাপড়ে লাগলে তাহা একেবারে ছিঁড়ে যায়। এসব বনে খুব সাবধানে চলতে হয়। অঙ্কুশের ঘা দিয়ে মাহুত হাতিকে এগিয়ে নিয়ে যায়। খানিক গিয়ে দেখি নরম মাটির উপরে বাঘের পায়ে টাটকা ছাপ। ছাপটি মাঝারি আকারে। সেই ছাপ অনুসরণ করে একটি ছোট নালার ধারে গিয়ে উপস্থিত হই, কিন্তু বাঘের কোনো চিহ্ন দেখতে পাই না। একটু পরই আকাশে চাঁদ দেখতে পাই। নিস্তব্ধ বনভূমি চাঁদের আলোতে প্লাবিত হয়ে যায়। চারিদিকে শ্যাম বৃক্ষপত্রে জ্যোৎস্না পড়ে অপূর্ব শোভা ধারণ করে। সময়টা শরৎকাল। মাঝে মাঝে সাদা মেঘে চাঁদ দৃষ্টির বাইরে চলে যায়, আর ঝোপঝাড় সব অন্ধকারে আচ্ছন্ন হয়ে কিরকম এক ভৌতিক চেহারায় রূপান্তরিত হয়। হঠাৎ অদূরে কিসের যেন খোঁত খোঁত শব্দ ও হাড় চিবানোর স্পষ্ট আওয়াজ শুনতে পাই। গৌরীশকে চুপি চুপি বলি, নিশ্চয়ই ঝোপের ভিতরে বাঘ রয়েছে। গৌরীশের হাতে রাইফেল। কোনো রকমের সাবধানে আমরা সেই ঝোপের ভিতরে প্রবেশ করি। খানিকটা যেতেই দেখি বেশ একটু পরিষ্কার জায়গা। তার মধ্যে দুটো শৃগাল গরু অথবা ছাগলের ঠ্যাং নিয়ে কামড়াকামড়ি করছে। সেটা যে বাঘের আস্তানা তাহা নিঃসন্দেহে বুঝতে পারি। বাঘ মহাশয় বাড়িতে ছিলেন। গরুটিকে ধরতে না পেরে হয়তো অন্য শিকারের সন্ধানে বের হয়েছেন। এই ফাঁকে সুচতুর শৃগালেরা সুবিধা বুঝে প্রভুর খাদ্যে ভাগ বসিয়েছে। সমস্ত জায়গা জুড়ে শুধু গরু ছাগলের কঙ্কাল। বেদবন ছেড়ে নালার পাশ দিয়ে আমরা রওনা হই। আবার বাঘের পায়ে টাটকা ছাপ দেখতে পাই। সামনেই একটু সমতল জায়গা, তারপর ডান দিকে ছন ক্ষেত। ছন ক্ষেতে বাঘের আত্মগোপন করা স্বাভাবিক। হাতির গতি যেন একটু মন্থর হয়। মাহুত বলে, স্যার, সামনে ছন খেতেই মনে হয় বাঘ আছে। যেই আমরা নালাটির বাঁক ঘুরে ওপারে যাব, অমনি দেখি সামনের নালায় আড়াআড়ি বসে বাঘটি নির্বিবাদে জল পান করছে। গুলি করার মতো সুবিধা ছিল না, কারণ বাঘের পেছনের অংশ আমরা দেখতে পাই। হঠাৎ বাঘ আমাদের অবস্থান জানতে পেরে বিকট গর্জন করে এক লাফে সামনে ছন খেতে প্রবেশ করে। আমাদের অনুমানই ঠিক, বাঘটি ছিল মাঝারি আকারে। গর্জনে বোঝা গেল বাঘের বাচ্চা বাঘই। গর্জনে মাটি যেন কাঁপছে। সামনে গভীর বন। হাতিও যেন ওই পথে যেতে ইচ্ছুক নয়। রাতও ঘনিয়ে আসছে। চাঁদের আলো মাঝে মাঝে বেশ উজ্জ্বল, আবার মেঘে ঢাকা পড়ে আকাশ এক একবার অন্ধকারে ঢেকে যাচ্ছে। ঠিক করি ফিরে যাওয়াই যুক্তিযুক্ত। সেই বেদবনের কাঁটা ঝোপের পাশ দিয়ে ফিরছি।
শৃগালদের কর্মরিয়া হাড় চিবানোর শব্দ আর কানে আসছে না। গৌরীশকে কানে কানে বলি, বাঘ কি তার বাসস্থানে ফিরে এলো? শৃগালদের যে কোনো সাড়া শব্দ পাচ্ছি না। বেদ ঝোপের কাছাকাছি এসে একটু দাঁড়িয়েছি, অমনি মনে হলো যেন শুকনো পাতার মচমচ শব্দ। কান পেতে শুনি পাতার শব্দই বটে। পথের ডান দিকে হাতিকে সরিয়ে নিয়ে চুপ করে দাঁড়াই। তীক্ষ্ণ দৃষ্টি ফেলে স্পষ্ট দেখি বেদ ছাড়ে ঝোপে ঘাসের মাথা নড়ছে। তারপরেই একটা মৃদু খড়খড় শব্দ শোনা যায়। হাতি রায়ডাক একটু নড়ে চড়ে ওঠে। রায়ডাক অবশ্য বহু শিকারের অভিজ্ঞ দর্শক। ঝোপটা আমাদের নিকট হতে 10-12 হাতের বেশি হবে না। বাঘ হয়তো লাফ মারবে, নতুবা আমাদের সামনের রাস্তা দিয়ে পালিয়ে যাবার মতলব করছে। বাঘটা চলাফেরা দেখে মনে হয় বাঘটা মানুষ খেকো নয় এবং শিকারেও অভিজ্ঞ নয়। যা ভেবেছিলাম তাই। বাঘটা ঠিক রাস্তার মাঝখানে লাফিয়ে পড়ে। সঙ্গে সঙ্গেই বাঘের মুখে টর্চের প্রকাশ পেল। জ্বলন্ত অঙ্গারের মতো দুটো চোখ যেন জল জল করে ওঠে। গৌরীশের রাইফেল সেই মুহূর্তেই গর্জে ওঠে। অব্যর্থ লক্ষ্য। গুলির ধোঁয়া মেলানোর সঙ্গে সঙ্গে দেখতে পাই বাঘ ধুলোয় গড়াগড়ি দিচ্ছে আর যন্ত্রণায় ছটফট করছে। খানিক পরেই বাঘটি একেবারে নীরব হয়ে যায়। গুলিটা ঠিক বাঘের বুকে লেগেছিল। দ্বিতীয় গুলি করার আর সুযোগ হয়নি। বাঘটি ছিল মাঝারি আকারে, দৈর্ঘ্য 6 ফুট 7 ইঞ্চি। কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? ভালো লাগলে এটি লাইক করুন আর শেয়ার করুন সকলের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ এই রকম গল্প নিয়ে প্রতি শনিবার ঠিক দুপুর 1টায় আমি হাজির থাকছি এই চ্যানেলে। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।